আচ্ছা, যেহেতু আমরা স্টার্ট করব, প্রথমে আমি আপনাদেরকে রিডিং সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিই। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে আবার কিছু গালাগালিও আছে, কারণ আমার তো একটু গালাগালির স্বভাব আছে। প্রথমে আমরা দেখি যে রিডিং এ কি কি আছে। রিডিং এ আমাদের মোট টাইম হচ্ছে গিয়ে, মানে রিডিং যে টেস্ট দিব, এখানে সময় হচ্ছে গিয়ে 60 মিনিট। প্যাসেজ থাকবে 3টা, মোট প্রশ্ন থাকবে হচ্ছে গিয়ে 40টা। প্রত্যেকটা প্যাসেজে এভারেজ 800 থেকে 900 ওয়ার্ড থাকে, ধরলাম 820। তার মানে যথেষ্ট বড় প্যাসেজ কিন্তু। আচ্ছা, এই জেনারেল আলোচনা করার পর আজকে কিন্তু আমি আপনাদেরকে একটা প্যাসেজ ফুল সলভ করে দেখাবো। কি কি প্রশ্ন আছে এখানে আমি দেখছি না, আমি আপনাদেরকে একটা ইয়ে দেখাচ্ছি। এই হচ্ছে কি আমাদের আহ প্রশ্নগুলো দেখেন। আমি এই আইএলটিএস রিডিং এর যত প্রশ্ন আছে এটাকে দুইটা পার্ট করে দিয়েছি, একটা হচ্ছে কি বেশি গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি কম গুরুত্বপূর্ণ। এখন বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো, যেগুলো আমরা গরিব, আমরা এখানে কিন্তু সবাই গরিব, আমরা সবাই গরিব, আমাদের এই কাঙ্গালের রাজত্বে আমরা সবাই কিন্তু গরিব। তো যেহেতু আমরা সকল গরিব একসাথে হয়েছি, আমরা আগে কি করব, সহজগুলোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করব। যেমন ব্ল্যাঙ্কস উইদাউট ক্লুজ, কোনো ক্লু ছাড়া যে শূন্যস্থান যেগুলো আছে এগুলো সহজ। ট্রু ফলস এগুলো সহজ। নেম ম্যাচিং সহজ। শর্ট কোয়েশ্চেন সহজ। প্যাসেজ ওয়ান ফুল, এটা সহজ সবসময় বলা যাবে না, তবে গুরুত্বপূর্ণ বেশি। বুঝতে পারছেন? আমাদের যত রকমের প্রশ্ন আছে তার মধ্যে এই বেশি গুরুত্বপূর্ণ যে অংশটা দিয়েছি, এগুলো আসলে গুরুত্বপূর্ণ বেশি। কারণ প্রাথমিক পর্যায়ে যারা বিগিনার লেভেলে আছেন বা যারা একটু গরিব আছেন, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ। এগুলো থেকে আপনাকে প্রথমে মার্কস তুলতে হবে। আর কম গুরুত্বপূর্ণ যেগুলো, এগুলো হচ্ছে কি এমসিকিউ। এমসিকিউ আসলে খুবই টাফ। এখন এখানে একটা কাহিনী বলি আপনাদেরকে, ছোট একটা কাহিনী বলি, যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। ইউটিউবে দেখবেন আমরা অনেক টিচার, এটা প্রায় সময় আমি বলি, টিচার আমরা ক্লাস আপলোড দিই, তখন টিচার স্টুডেন্টরা দেখে বলে, ওয়াও স্যার তো খুব ভালো করে পড়ান, স্যারের পড়ানোটা খুব ভালো। কিন্তু এখানেই একটা বিশাল বড় একটা ভন্ডামি আছে। জানেন ভন্ডামিটা কি? ভন্ডামিটা হচ্ছে গিয়ে, আমরা সবসময় ইউটিউবে সহজ যে ক্লাসটা আছে, সহজভাবে উপস্থাপন করা যায় এমন একটা কন্টেন্ট নিব, আর সেটার উপর সুন্দর করে উপস্থাপন করে আমরা একটা ইউটিউবে ভিডিও আপলোড দিব, যাতে স্টুডেন্টরা দেখে মনে হয় এই স্যার তো খুব ভালো পড়ান। এটা হচ্ছে গিয়ে টিচারদের অন্যতম একটা ভন্ডামি এবং ট্রিক, যেটা আমিও মাঝে মধ্যে করি। আমি ভালো মানুষ না, বাংলাদেশে আছেন, পেট চালাইতে হলে মিথ্যে বলতে হবে। এখন আসল কাহিনী হচ্ছে, যখন আপনি আমার সামনে আমার সাথে লং টাইম ক্লাস করবেন, তখন দেখবেন কঠিন জিনিস পড়াইতে গেলে একটু কষ্ট করে পড়াতে হচ্ছে। সহজ জিনিস, আপনি সহজ জিনিস যদি নিজেই ইন্টারনেট ঘাটাঘাটি করেন, তাহলে আজকে থেকে আপনিও টিচিং করতে পারবেন। কঠিন জিনিস এত সহজে পড়ানো যায় না, এটাই বাস্তবতা, আপনাকে মানতে হবে। আমি যখন কঠিন জিনিস পড়াবো দেখবেন আপনার একটু বিরক্ত লাগছে, স্যার এগুলো কি পড়ায়। আমি যখন আপনাকে থিওরি অফ রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিক তত্ত্ব পড়াবো, তখন আপনার জ্ঞান থাকতে হবে ওই লেভেলের। আমি ক্লাস 1-2 বাচ্চাকে তো আপেক্ষিক তত্ত্ব পড়াতে পারবো না, এটা তো কমন জিনিস। এটা কেন বললাম? অনেকে দেখবেন আমাকে খুব ঝালাপালা করবে, স্যার এমসিকিউ পড়ান, এমসিকিউ পড়ান, এমসিকিউ পড়ান। এখন কিছু বইয়ের এমসিকিউ গুলো সহজ, আমি দ্রুত নিয়ে এসে স্টুডেন্টদেরকে সামনে লেকচার দিয়ে দিতে পারবো। কিন্তু যখন কঠিন এমসিকিউ নিয়ে আসবেন, তখন একটা ব্যাখ্যা দিতে গেলে আমারও কষ্ট হবে, সময় যাবে। কষ্ট বলতে বোঝাচ্ছি সময় যাবে, এফোর্ট দিতে হবে বেশি। আর দেখবেন একটু পরে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন আমাকে গালি দিবেন যে স্যার তো পড়াইতে পারে না। বাস্তবতাটা মনে রাখবেন, তখন আপনি ভালো করতে পারবেন। লিস্ট অফ হেডিংস কঠিন আছে। প্যারাগ্রাফ ম্যাচিং মোটামুটি কঠিন। সেন্টেন্স এন্ডিং এটা কঠিন আছে। ব্ল্যাঙ্কস উইথ ক্লোজ, কিছু শূন্যস্থান আছে ক্লু বিশিষ্ট, এগুলো মাঝারি লেভেল, এটা বেশি কঠিনও না আবার খুব কঠিনও না। ডবল এমসিকিউ, এটাও মাঝারি লেভেলের। সবচেয়ে বেশি কঠিন হচ্ছে কি এমসিকিউ। তারপর হচ্ছে কি সেন্টেন্স এন্ডিং, এই দুটো বেশি কঠিন। লিস্ট অফ হেডিং এত বেশি কঠিন না, এমসিকিউ সবচেয়ে কঠিন। আচ্ছা, তারপরে আসেন, আমাদেরকে কি কি যন্ত্রপাতি লাগবে। এটা আমি অনেক সময় ইউটিউবে দিয়েছি, অনেক ক্লাসে বলেছি, আবার বলছি। আপনি যদি রিডিং এ ভালো করতে চান, আপনাকে ভোকাবুলারি সম্পর্কে একটু ধারণা রাখতে হবে বেশি, মানে শব্দ একটু বেশি শিখতে হবে।
শব্দের অর্থ একটু বেশি শিখতে হবে, এটা বাধ্যতামূলক। এখন আপনি বাসায় বসে আছেন, অবসর সময়ে যতটুকু পারেন ভোকাবুলারি শিখেন। এখন কই থেকে শিখবেন? ভোকাবুলারি শিখতে পারেন কেমব্রিজের বই থেকে, যে প্যাসেজ গুলো মানে রিডিং প্যাসেজ থেকে নোট করবেন ওগুলোই শিখবেন। এক, স্পিকিং রাইটিং এর জন্য আলাদা ভোকাবুলারি আছে, ওটা আমি বইতে আমার স্পিকিং এর বইতে আছে। বই এখন দিতে পারবো না, অনেকে বই খুঁজতেছেন। সেপ্টেম্বরে 1 থেকে 4 তারিখের ভিতরে পাবেন প্রিন্টেড নতুন ভার্সন। সো প্রথম যে কথা বলছিলাম ভোকাবুলারি, যে যত বেশি ভোকাবুলারি জানে, শব্দের অর্থ জানে, সে তত বেশি রিডিং এ ভালো করবে। দুই, ট্রান্সলেশন। এখন ট্রান্সলেশনে চাইলেই কিন্তু দ্রুত আপনি উন্নতি করতে পারবেন না। আমরা এই বুড়ো বয়সে কিন্তু ট্রান্সলেশনের সময় ধরা খেয়ে যাই, তখন আমরা আনুমানিক একটা অনুবাদ করতে পারি। এক্সপিরিয়েন্স বেশি তো, ডক্টরেট চেম্বারে আসা যাওয়া করেছি বেশি, এই জন্য আমাদের এক্সপিরিয়েন্স বেশি। সো ট্রান্সলেশন বেশি ভালো পারতে হলে প্রথমে ভোকাবুলারি সম্পর্কে আপনার মানে ভোকাবুলারি আয়ত্ত থাকতে হবে বেশি। শর্ত নম্বর 1 হচ্ছে ভোকাবুলারি। ট্রান্সলেশন নিয়ে আস্তে আস্তে আমি আর কথা বলবো পরে। তারপরে বেসিক গ্রামার জানতে হবে, অনেক সময় গ্রামার কিন্তু আপনাকে হেল্প করে। রিডিং স্পিডেরও দরকার আছে। অনেকে আছে আম, আমি বাসায় গিয়ে এরকম পড়ে, এরকম পড়লে হবে না, আপনি দ্রুত পড়তে হবে। একটা রিডিং প্যাসেজ দ্রুত পড়ার অভ্যাস করতে হবে। টাইম ম্যানেজমেন্ট, এটা রিডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার টাইম ফিক্স করে দিয়ে দিয়েছে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আপনি আনসার প্রথম প্রথম দিতে পারবেন না। মিস মেরিনা আক্তার, আপনার ক্যামেরাটা অফ করে দিন। প্রথম প্রথম কিন্তু আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা, টার্গেট বেসড সিলেকশন, এটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার টার্গেট অনুযায়ী সিলেক্ট করবেন, আপনি সব খেটে যাবেন না। আইএলটিএস রিডিং এ যদি আপনি সব খেটে যান, তাহলে আপনি আমার স্টুডেন্ট না। কারণ আমরা তো গরিব। আমরা যে এখানে যারা উপস্থিত আছে, এখানে এই মুহূর্তে উপস্থিত আছে আমরা 37 জন, আমরা সবাই হচ্ছে গিয়ে গরিব। তো গরিব মানুষ কেন আমরা সালমান এফ রহমানের মতো হতে চাই? সালমান এফ রহমানের মতো হলে তো পরে দাড়ি কাটতে হবে। দেখছেন বেটাকে দেখে আমার কিন্তু দুঃখ লাগছে। সালমান এফ রহমানকে দেখে আমার খুব দুঃখ লাগছে। মনে হয়েছে যে পৃথিবীতে সবচেয়ে অসহায়, দরিদ্র এবং দুর্বল মানুষ হচ্ছে গিয়ে সালমান এফ রহমান। কি অসহায় বাচ্চাদের মতো চেয়ে আছে। সো আমাদেরকে লুপ করা যাবে না, লুপ করবেন না। শুধু আইএলটিএস এর ক্ষেত্রে বলতেছি না, বাস্তবের ক্ষেত্রে আমার কোনো কাজ না শুধুমাত্র ইংলিশ পড়ানো, আমার কাজ হচ্ছে গিয়ে মাঝে মধ্যে কিছু পরামর্শ দেওয়া বাস্তবিক এই ক্ষেত্রে। সো আপনার টার্গেট অনুযায়ী আমি আপনাকে যে সিস্টেমটা শিখিয়ে দিব, সেগুলো আপনি কাজ করবেন। আর একটা জিনিস হচ্ছে কমন সেন্স। আইএলটিএস রিডিং এ কমন সেন্সেরও দরকার আছে। এখন বলবেন কিভাবে? ধরেন আপনি লিখলেন যে লোকটা বিকালে দেশ গিয়েছিল, যেহেতু গিয়েছিল বলা হয়েছে, তাহলে এখানে আনসার হবে একটা জায়গার নাম, কারণ আমরা জায়গা ছাড়া তো কোথাও যাই না। এখন আপনি বসিয়ে দিলেন লোকটি কেক গিয়েছিল, কেক, আনসার দিলেন কেক। কেক তো একটা খাবারের নাম। এই যে কমন সেন্স, এই কমন সেন্সটা কিন্তু গুরুত্বপূর্ণ। আইএলটিএস রিডিং এবং লিসেনিং এ কমন সেন্স দরকার আছে। আপনি যদি মনে করেন যে আপনি প্রচুর ইংলিশ প্র্যাকটিস করেছেন, এখন রিডিং এ খুব ভালো করতে পারবেন, নো। আর একটা কথা বলে রাখি, যারা নতুন আছেন, আমার উপরে যদি আপনি নির্ভরশীল বেশি হন, তাহলে ওয়েলকাম টু দা ফেইলার গোষ্ঠী। আপনি আগে থেকে ফেইলার, ব্যর্থ। আমার উপরে নির্ভরশীল হওয়া যাবে না। আপনি আমার লাইভে কটা ক্লাস করবেন? আমি আপনাদেরকে রেকর্ডেড একটা কোর্স দিয়ে দিয়েছি। রিডিং আর একটা কোর্স আছে, এখানে 28টা ক্লাস আছে, আর ওইগুলো লাগলে ওগুলো দিতে পারবো। ক্লাসের অভাব নাই। অভাবটা কোন জায়গায়? উন্নতির মানে দেশে প্রচুর ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু আমল নামা বৃদ্ধি পাচ্ছে না। বিষয়টা হয়ে গেছে এখন এরকম। সো আপনি লেকচারের প্রতি বেশি নজর না দিয়ে প্র্যাকটিসের প্রতি নজর দেন, আমার উপর নির্ভরশীলতা কমাবেন। ওকে, এখন আসেন, আরো কিছু বলার আছে আমার। সাজেশন, আপনার করণীয়টা কি? প্রথমে দেখেন লেখা আছে গেট আইডিয়াস অ্যাবাউট ইচ কোয়েশ্চেন টাইপ। প্রত্যেক প্রশ্ন সম্পর্কে আপনাকে আইডিয়া নিতে হবে। ট্রু ফলস কাকে বলে, এমসিকিউ কাকে বলে, এগুলো দেখতে কিরকম, এগুলোর চেহারা কিরকম, এগুলো সম্পর্কে আপনার প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে প্রথমে আইডিয়া নিতে হবে। তারপরে ফার্স্ট ফোকাস অন প্যাসেজ 1 অনলি। প্রথম দিকে শুধুমাত্র প্যাসেজ 1 নিয়ে কাজ করবেন, প্যাসেজ 2 3 পড়ে। আনসার 13 কোয়েশ্চেন্স অন ফিক্সড টাইম। আপনি 13টা প্রশ্ন একটা প্যাসেজে, মোট প্যাসেজ 1 এ 2 তে কটা করে প্রশ্ন থাকে? 13টা। আর প্যাসেজ 3 তে প্রশ্ন থাকে 14টা। আপনি প্রথমে কি করবেন? এই 13টা প্রশ্ন উত্তর দিতে গিয়ে কি পরিমাণ সময় লাগছে এটা ফিক্স করে রাখবেন।
আস্তে আস্তে আপনি টাইম কমাবেন। প্রথম প্রথম দেখবেন 40 মিনিট লাগছে, আস্তে আস্তে সময়টাকে কমাতে হবে। কিভাবে কমাবেন এটাই তো হচ্ছে কি আলোচনা, আমাদের কাজ তো এখানেই। আচ্ছা, তারপরে কি করবেন? আনসার চেক করবেন। চেক দ্য মিস্টেকস এন্ড অ্যানালাইজ। আনসার কোথায় পাবেন? আপনার বইয়ের লাস্টে, কিন্তু কেমব্রিজ বই থেকে প্র্যাকটিস করছেন না, বইয়ের লাস্টে আনসার দেওয়া আছে। আনসার চেক করবেন, এরপরে দেখবেন মিস্টেকটা কোথায় হলো, কেন হলো। আপনি নিজে নিজে মিস্টেক অ্যানালাইজ করতে হবে। এখন যদি আপনি নিজে নিজে পারেন না, তো আপনি গুগলের হেল্প নিবেন, আপনার স্যারের হেল্প নিবেন। স্টুডেন্টরা মাঝে মধ্যে আমাদের কাছ থেকে হেল্প নেয়। বলবেন, স্যার এখানে ট্রু দিল, আমি আনসারে দিল ট্রু, অথচ আমার মনে হচ্ছে ফলস, দুষ্ট আমি কোথায় করলাম। আপনি প্রথমে নিজে একা অ্যানালাইজ করবেন, তারপরে যখন কোনো সলিউশন পাবেন না, আপনি আমাকে বলতে পারেন, গুগলকে বলতে পারেন, আপনি ইউটিউব আঙ্কেলকে বলতে পারেন। নোট ডাউন নিউ ওয়ার্ডস। আপনি যে প্যাসেজটা সলভ করেছেন, আপনি যে প্যাসেজটা আজকে সলভ করলেন, এই প্যাসেজটা ফেলে রেখে আবার আগামীকালকে নতুন একটা প্যাসেজ করছেন, এটা আপনার জন্য একটা বড় ধরনের একটা কুফল বয়ে আনবে। কেন? আজকে আপনি 13টা প্রশ্নের মধ্যে 5টা কারেক্ট করেছেন, 8টা আনসার ভুল করেছেন, আপনার কি এটা এনালাইজ করা উচিত না? এখন আপনি দেখতে হবে ভুলটা কেন হইলো। আমি কি শব্দের অর্থ জানি না এই জন্য, নাকি শব্দের অর্থ জানার পরেও মিস্টেক হইলো? কোথায় ভুলটা হইলো? সময়ে গন্ডগোল, না সেন্সে গন্ডগোল, না গ্রামারে গন্ডগোল? কোথায় করলাম গন্ডগোল? আপনি গন্ডগোলটা নিজেরটা নিজে নির্ণয় করতে হবে। স্যারেরা হচ্ছে কি ব্যবসায়ী, আমরা ব্যবসা করতে হবে, পেট চালাতে হবে, ফ্যামিলি চালাতে হবে। টাকা পাওয়ার পর আমি আপনাকে হয়তো নাও চিনতে পারি, আমি বুঝাচ্ছি না, যেহেতু শিক্ষা হচ্ছে কি একটা ব্যবসা, শিক্ষা কিন্তু সার্ভিস না। যদি এই কথাগুলো বললে আমার লস হয় বেশি, স্টুডেন্টরা এই কথাগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে, যে স্যার তো বলতেছেন, স্যার তো ব্যবসা করেন, এগুলো বললেই সমস্যা, কিন্তু এটাই তো বাস্তব। সো আপনি নিজে নিজে কাজ করবেন, আমরা হচ্ছে কি গাইডলাইন দিই, আপনার যাত্রাটাকে একটু একটু ইজি করে দিই, কিন্তু আপনার যাত্রাটাকে আমরা ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত নিতে পারবো না। সো কি করবেন? প্রত্যেকটা প্যাসেজ যখন সলভ করবেন, নতুন নতুন যত ওয়ার্ড পাবেন এগুলো লিখে রাখবেন। আপনি আলাদা একটা ডায়েরি, দরকার হলে একটা ডায়েরি, ভালো একটা ডায়েরি কিনে রাখবেন। কত যাবে? 80 টাকা, 90 টাকা চলে যাবে। নোট করবেন, উপরে লিখবেন কেমব্রিজের কত নম্বর বইয়ের কত নম্বর প্যাসেজ। আপনি 10টা প্যাসেজ ভালো করে করেন, আপনি জাম্প পারতেছেন কেন, লাফালাফি করেন কেন? বেশিরভাগ স্টুডেন্ট লাফালাফি করে, এক প্যাসেজ শেষ, আর এক প্যাসেজ চলে যায়, এভাবে কিন্তু কেমব্রিজের সব বই নষ্ট করে ফেলে। লাস্টে দেখা যায় যে প্র্যাকটিস করার আর কিছু থাকে না। ট্রাই টু এনজয় প্যাসেজ। এটা আবার কি? প্যাসেজ আবার এনজয় করে কিভাবে বলি আপনাকে। আপনি যখন একটা প্যাসেজ পড়বেন, এই প্যাসেজের মধ্যে কিছু মেসেজ আছে, তথ্য আছে। যেমন আমি আপনাদেরকে একটু পরে একটা প্যাসেজ পড়াবো, এটা অনেক আগে আমি পড়িয়েছিলাম, কারণ আমার সব বই তো পড়ানো শেষ। এটা কেমব্রিজ 17 এর প্যাসেজ, টেস্ট 1 এর প্যাসেজ 1, লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নিয়ে লেখা আছে। আপনি যখন এই প্যাসেজটা পড়বেন, একটা ইতিহাস জানতে পারবেন এখানে। এই ইতিহাসটা জানলে আপনার লাভ, তাহলে জানলে সমস্যা কি? জানেন যে এই টপিকটা, মানে এখানে প্যাসেজটা কোন টপিকের উপর লেখা হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং একটা কথা বলি, এই প্যাসেজগুলো থেকে আপনি রাইটিং এর কিছু উদাহরণ শিখতে পারবেন, কিছু সেন্টেন্স শিখতে পারবেন, কিছু আইডিয়া জেনারেট করতে পারবেন। রিডিং এতই পাওয়ারফুল। বাসায় রিডিং জুড়ে জুড়ে পড়বেন, প্যাসেজ ওপেন করবেন, জুড়ে জুড়ে পড়বেন, কেউ হাসবে না আপনাকে নিয়ে। আমি তো জুড়ে জুড়ে পড়ি। আপনার উচ্চারণ ঠিক হবে, তারপর আপনার স্পেলিং ঠিক হতে পারে, গ্রামার কিছু ঠিক হবে, অটোমেটিক ঠিক হবে। প্রতিদিন 15 মিনিট রিডিং পড়বেন জুড়ে জুড়ে। অর্থাৎ আপনি যে প্যাসেজটা সলভ করছেন, এই প্যাসেজে কি লিখলো। আমরা নিউজ পেপার পড়ি না? নিউজ পেপার কেন পড়ি? যে এই নিউজটা আসলে কি, কিসের উপর লেখা, উনি পালিয়েছেন, কিভাবে পালাইলেন, কেন পালাইলেন, কে সাহায্য করলো, উনি বলতে কে, এখন বুঝতেই পারছেন না? আপনারা যাকে ভাবছেন উনাকে বলছি না, আমি বলছি ওই আহ কিং চার্লস, ইংল্যান্ডের একজন রাজা ছিলেন, উনি পালিয়েছিলেন। আর কারো কথা বলতেছি না, কিন্তু আমাকে আবার ভুল বুঝবেন। সো প্যাসেজটা এনজয় করবেন, এখান থেকে কিছু শিখা যায় কিনা। ডু নট ওয়ারি অ্যাবাউট স্কোর এট ফার্স্ট। প্রথম দিকে আপনার স্কোর কিরকম আসতেছে এটা নিয়ে কখনো চিন্তা করবেন না, আস্তে আস্তে বৃদ্ধি পাবে। প্রথম দিকে আপনার স্কোর কম থাকুক সমস্যা নেই, আপনি তো জিরো লেভেল থেকে শুরু করেছেন।
আচ্ছা, এরপরে আসেন দেখি আর কোনো স্লাইড আছে কিনা। কিছু ভুল ধারণা, এটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্লাইড, এটা আমি আজকে একটু আগে লিখেছি। প্রথমে যে ভুল ধারণাটা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ছাড়া কোনো উপায় নাই। মানে আইএলটিএস রিডিং এ ভালো করতে হলে স্ট্র্যাটেজি লাগবেই। আমি আপনাকে ওয়ারেন্টি দিব, আপনি যদি স্ট্র্যাটেজি দিয়ে আমার সাথে যুদ্ধ করতে চান, আমি স্ট্র্যাটেজি ছাড়াই আপনার থেকে ভালো করতে পারবো। কারণ কি? কারণ আমি ভোকাবুলারি যদি একটা প্যাসেজের শব্দের অর্থ জানি, অনুবাদ জানি, আমার আর কোনো স্ট্র্যাটেজি দরকার নেই। তো মাথায় মনে রাখবেন, স্ট্র্যাটেজি কখনোই রিডিং এ 1 নম্বর শর্ত নয়। যারা 1 নম্বর শর্ত বলে এরা কি কি মিস্টেক করে দেখেন, উদাহরণ দিয়েছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে বলে না যে ক্লাস করলেই, আমার ক্লাস করলেই 7, 6.5, 8 পেয়ে যাবেন। এই কথাগুলোতে কখনো কান দিয়েন না। যিনি 8 পেয়ে টিচিং করছেন ওনার ব্যাকগ্রাউন্ড গিয়ে দেখেন। আর অনেকের তো সার্টিফিকেটও তো রং আছে, অনেকে সার্টিফিকেট ফেক সার্টিফিকেট ইয়ে করে। আমারও তো আগের স্কোর ভালো না, আমি তো নেক্সট টাইম পরীক্ষা দিইনি, সেকেন্ড টাইম দিব যখন আমার দরকার পড়বে। তো কেউ জিজ্ঞেস করলে আমি বলতেও আমার একটু খারাপ লাগে, কারণ আমার টার্গেট অনুযায়ী স্কোর আসেনি। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো। তো কথা হচ্ছে কি, কেউ ওয়ারেন্টি দিয়ে আপনাকে 5ও তুলাতে পারবে না। আন্তাজি দিলে 4 পাওয়া যায়, 5 পর্যন্ত তুলতে হলেও একটু শ্রম দিতে হয়। সো এগুলো কখনো কান দিবেন না যে অমুকে ক্লাস করলে 7, আমি বললে আমাকেও আপনারা বর্জন করবেন। আচ্ছা, এই যে এই কথাগুলো আবার লেখছি যে অমুক তমুকে ক্লাস করলে অমুক, দেখেন টিচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো টিচিং টিচিং করে হচ্ছে কি নেটিভ ইংলিশ ইউজাররা। আপনি ক্রিসপেল, তারপর হচ্ছে কি অজয়, সরি জয় তার নাম, তারপরে সিমন্স, লিজ, এরা ভালো ভালো ক্লাস করায়। কিন্তু তাদের ক্লাস করলে কি আপনি 9 পেয়ে যাবেন, 8 পেয়ে যাবেন? সম্ভব না। আপনার নিজস্ব কিছু থাকতে হবে। কিছু উদাহরণ দিয়েছি দেখেন। অনেক টিচার আছে বলে যে প্রশ্নের মধ্যে দেন থাকলে নট গিভেন হয়, এটা ভুয়া। এটা আমি কয়েকটা ক্লাসের মাধ্যমে প্রমাণ, যারা আমার পুরাতন স্টুডেন্ট বলতে পারবেন এটা সত্য নয়। যে ট্রু ফলস এর প্রশ্নের মধ্যে দেন দেন থাকলে নট গিভেন হয়, এটা ভুয়া। এটা কারা পড়ায়? যারা হচ্ছে গিয়ে ওই শীট কয়েকটা মুখস্থ করে পড়ায় তারা। আমিও কিন্তু খুব এক্সপার্ট টিচার না, আমি নিজেকে কখনো আমি বরং অন্যের কাছ থেকে শিখি। তবে এটা আপনাদেরকে আমার শেয়ার করা উচিত, তাই বললাম যে মুখস্থ কোনো স্ট্র্যাটেজি কারো কাছ থেকে নিবেন না, আপনি অ্যাপ্লাই করে দেখবেন ঠিক আছে কিনা। লিস্ট অফ হেডিংস এ উত্তর প্যারাগ্রাফের প্রথমে থাকে, এটা আরেকটা ভুয়া স্ট্র্যাটেজি। অনেক টিচার এটা শেয়ার করে বেড়ান যে লিস্ট অফ হেডিং এর আনসারটা প্রথম লাইনে থাকে। আমি আপনাকে অসংখ্য প্রশ্ন দেখাইতে পারবো কেমব্রিজের, যেখানে লিস্ট অফ হেডিং এর আনসার প্রথম লাইনে থাকে না। এর চেয়ে ভয়াবহ একটা কথা আপনাকে বলি, শূন্যস্থান সিরিয়াল মেনটেন করে, কিন্তু এমনও প্যাসেজ আছে যেগুলো সিরিয়াল মেনটেন করে না। আপনি ক্যামব্রিজ 16 টেস্ট 4 প্যাসেজ 1 খুলেন, ক্যামব্রিজ 16 টেস্ট 4 প্যাসেজ 1, রোমান টানেল নিয়ে একটা চ্যাপ্টার আছে, আপনারা যারা পুরাতন স্টুডেন্ট খুঁজে বের করেন দেখেন 2 এর আগে 3 নম্বরের আনসার দিয়ে দিয়েছে, আবার 5 এর আগে 6 এর আনসার দিয়ে দিয়েছে। এটা খুব রেয়ারলি ঘটে আর কি। তারপরেও স্টুডেন্টদেরকে এটা বলা উচিত, মানে মুখস্থ কোনো স্ট্র্যাটেজি না দিয়ে অ্যাপ্লাই করে করে আপনি, আমি ক্যামব্রিজের সব বই মোটামুটি সলভ করা আছে আমার, তো আমার তো একটু ধারণা মোটামুটি আছে। আবার দেখেন, ইদানিং একটা স্ট্র্যাটেজি পেয়েছি, কে একজন শেয়ার করেছে, খুব বাজে একটা স্ট্র্যাটেজি, যে বি ভার্ব এরপরে সবসময় অ্যাডজেক্টিভ হয়। যেমন এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলোর পরে নাকি সবসময় অ্যাডজেক্টিভ হয়। এই যে ফালতু একটা কথা। আমরা যে বললাম দে আর স্টুডেন্টস, দে আর, আরটা কি? বি ভার্ব, স্টুডেন্টসটা কি? নাউন। তাহলে উনি যে বললেন এম ইজ আর এর পরে যে অ্যাডজেক্টিভ হয়, তাহলে কথাটা ভুল না? স্টুডেন্টরা বাহ বাহ দিচ্ছে, ওই যে বললাম যে স্টুডেন্টদেরকে ভেলকিবাজি না করলে তারা ভর্তি হবে না। আমার দরকার নেই স্টুডেন্ট, আমি ডিরেক্টলি বলে দিই, আমার দরকার নেই স্টুডেন্ট, রিজিক চলে আসবে, কোনো সমস্যা নাই। তো আপনার স্টুডেন্টদেরকে কখনো ভুল জিনিস শেখান, এটা আমি মনে করি, আমি যেটা পারি না শিখাবো না। আমি বলবো যে, যেমন আমি বলেছি এমসিকিউ বুঝাইতে সময় লাগে বেশি, এই জন্য এমসিকিউ নিয়ে আমি একটু নাড়াচাড়া কম করি। আমার ইউটিউবে দেখবেন এমসিকিউ নিয়ে ক্লাস কম। কারণটা কি? কারণ আমি পারি না? বিষয় এরকম না, বিষয় হচ্ছে কি এটা বুঝাইতে সময় বেশি লাগে। আর এমসিকিউ বাদ দিয়েও তো আমি 6.5 তুলতে পারবো, তাহলে এটাকে লাস্টে পরে দেখবো। ট্রু ফলস এবং গ্যাপস এর ক্রস সিরিয়াল একটা আছে। অনেকে বলে যে ট্রু ফলস যদি প্রথমে থাকে তাহলে ট্রু ফলস শেষ হওয়ার পর
শূন্যস্থান শুরু হবে, বা শূন্যস্থান যদি আগে থাকে তাহলে শূন্যস্থান শেষ হওয়ার পর টুফল শুরু হবে। এই কথাগুলো ভুল। এগুলো আমি আপনাদেরকে এই যে ক্লাস কয়েকদিন পড়াবো আমি আপনাদেরকে একটা প্রমাণ করে দেখাবো যে এই কথাগুলো সঠিক না। আরো অসংখ্য ভুল ধারণা আছে। আপনি ভুল ধারণায় কখন পড়বেন? যখন আপনি আপনার স্কিল ডেভেলপ না করে শুধুমাত্র শর্টকাট রাস্তা খুঁজতে যাবেন, তখনই আপনার সমস্যাটা হবে। প্লিজ কাইন্ডলি শর্টকাট রাস্তায় যাবেন না। আপনি যদি 3 মাস পরে পরীক্ষা দেন, আপনার মাথায় রাখবেন এই 3 মাসে আমি আইএলস উন্নতি করার দরকার নেই, আমার ইংলিশ উন্নতি করি। ইংলিশ উন্নতি হইলে আইএলস এর স্কোর বাড়বে। আমি ছোট বেলা থেকে নিজের ইচ্ছায় গ্রামে থেকে বড় হয়েছি, নিজের ইচ্ছায় কিন্তু আমি ইংলিশ শিখেছি, আমাকে কেউ শিখায়নি। আইএলস এর একটা কোর্স করেছি, পরে মনে হয়েছে কোর্সটা মানে কোর্স করে শুধু শুধু সময় নষ্ট হয়েছে। টাকাও ছিল না, আমি খুঁজে খুঁজে এনে তারপর টাকা দিয়েছিলাম। কিন্তু নিজে যখন নিজের ইচ্ছে শিখবেন তখন আপনার স্বাধীনতা বৃদ্ধি পায়, আপনি শিখতে পারবেন বেশি। ওকে। আর লাস্ট, যেহেতু আমরা নতুন ভাবে স্বাধীন হয়েছি, এটা আপনাদের সাথে শেয়ার করে নেই যে আমি এখন যেটা আপনাদেরকে ডিক্লেয়ার দিয়েছি বলে রাখি, কারণ এটা একটা পাবলিক আলোচনা, এটা আমি হয়তো বা ইউটিউব ফেসবুকে দিতে পারি। আমি ডিসেম্বর পর্যন্ত অনলাইনে কোর্সে, আমি রিডিং রাইটিং কোর্সে 2000-এর বেশি 1 টাকাও নিব না। কারো যদি অসুবিধা থাকে বলেছে আপনারা ধাপে ধাপে দেন, ধাপে ধাপে না দিতে পারলে যা পারেন তাই দেন, আমার কোনো আপত্তি নেই। এটা আপনাদের ফ্রেন্ডদেরকেও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি মার্কেটিং করছি না, কারণ এখানে মার্কেটিং করার কিছু নেই। আমার কথা হচ্ছে কি, অনলাইনে বেশি টাকা দিয়ে যাতে কেউ কোর্স না করে, এই সিস্টেমটা বন্ধ হোক। এটাও একটা বৈষম্য, কিন্তু এটাও একটা শোষণ। আমি কম্পিউটার স্ক্রিনের সামনে বসে 17,500 টাকার কম্পিউটার আমার, সেকেন্ড হ্যান্ড কম্পিউটার, এখানে যদি আমি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করি, চলে যাচ্ছে। আমি এখানে অনেকে আছে যে বসে আছে 1 মাসে 30-40 লক্ষ টাকা তার ছাড়া, মানে ছাড়া তার হয়ই না। 12,000, 13,000, 14,000, 15,000, 20,000ও নিচ্ছে। প্লিজ, এটাও কিন্তু আমাদের, যেহেতু আমরা অনেক কষ্টের মাধ্যমে নতুন একটা স্বাধীনতা পেয়েছি, এটা মাথায় রাখবেন। অনলাইনে কেউ যাতে বেশি টাকা কেউ নিতে পারে না। আর বইয়ের যে ব্যাপারটা, এটাও আমি ক্লিয়ার করে নেই। অনেকে বই খুঁজতেছেন, বই কিন্তু আমি 1 থেকে 4 সেপ্টেম্বরের ভিতরে দিতে পারবো না। মানে 1 থেকে 4 সেপ্টেম্বরে পাবেন বই। আর বইয়ের ফিটা একটু বেশি রাখতেছে, কারণ এটাও বলে রাখি, বইয়ের যে টাকাটা, ইনভেস্টমেন্টটা বাইরে থেকে করা, তো তাদেরকে প্রফিট শো দিতে হবে। পেজও 200 পেজ পড়বে, এই জন্য আমাদের বইয়ের দামটা পড়বে 350 টাকা করে। স্পিকিং, রাইটিং, স্পিকিং এর সাথে কিন্তু ভোকাবুলারি দেওয়া আছে, গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেওয়া আছে। আর রাইটিং এর সাথে গ্রামারও দেওয়া আছে। আর স্পিকিং এর বইটা আপনাদের যেভাবে প্রয়োজন, চেষ্টা করেছি ওইভাবেই একটা সুন্দর মতো করে সাজানো। আর আরেকটা হচ্ছে এই স্পিকিং এর উপর আমি নতুন করে আবার ভিডিও বানিয়ে আপনাদের যে প্রাইভেট ফোল্ডার দিয়েছে সেখানেও আমি আপলোড দেওয়ার চেষ্টা করব। ওকে। সো এই হচ্ছে কি আমার রিডিং এর উপর সাধারণ আলোচনা। জাস্ট কিছু বলার উচিত ছিল তাই বললাম। মনে রাখবেন, যেটা আগে বলেছি, কখনো 100% কারোর উপর ডিপেন্ড, মানে নির্ভরশীল হওয়া যাবে না। ওকে। আমি আপনাদেরকে এই অংশেই একটা জিনিস দেখাই, আপনাদেরকে দেখানো উচিত। ধরেন এই যে আমি একটা প্যাসেজ নিলাম এখানে, ধরুন এই যে এখানে আমার একটা প্যাসেজ আছে, আমি প্যাসেজটা একটু দেখাই আপনাদেরকে। আমি যদি এখান থেকে এই অংশটা থেকে যদি কোনো আনসার দিতে চাই, তাহলে অবশ্যই এই অংশটার আমার অনুবাদ জানতে হবে। এটা সত্য যে এই সম্পূর্ণ অংশের প্রত্যেকটা ওয়ার্ড আমি জানবো না, আমিও জানি না, আমি টিচার হিসেবে স্বীকার করছি আমিও জানি না। কিন্তু আমি আনুমানিক অনুবাদ করতে পারবো। কিভাবে করতে হয় সেটা আমি একটু না হয় ক্লাসের সময় দেখিয়ে দিব। তো আপনি যতই টেকনিক খাটান না কেন, একটা লাইনের কোনো ওয়ার্ডই আপনি জানেন না, আপনি কোন টেকনিকে অ্যান্সার দিবেন? কোনো টেকনিক নাই পৃথিবীতে, কোনো টেকনিকে আপনাকে হেল্প করতে পারবে না। তো আপনাদেরকে বারবার বলছি, কোনো প্যাসেজ করার পর ওই প্যাসেজ থেকে শব্দের অর্থ, নতুন কোনো শব্দ পাইলে সেটা নোট করে রাখবেন। ফ্রেজ পাইলে ফ্রেজের অর্থ শিখে রাখবেন। তারপর প্যাসেজটা কয়েকবার রিভিশন দিবেন। আপনার যখন প্যাসেজ সলভ করা শেষ হবে কয়েকবার রিভিশন দিবেন। আমি এই অংশটাকে, রেকর্ডটাকে অফ করে দিচ্ছি, আমি এখন ক্লাস শুরু করে দিব, মেইন ক্লাস। ধন্যবাদ।